হ্যালো মুভি লাভার্স, হাইপ এক্সপ্লেনারে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব এক ভয়ঙ্কর খুনি জেসনের গল্প, যাকে মারা ছিল অসম্ভব। আমরা দেখব 450 বছর পরের পৃথিবী এবং সেই অমর দানবের রোমহর্ষক পরিবর্তন। গল্প শুরু হয় জেসন নামে এক ভয়ঙ্কর খুনির দৃশ্য দিয়ে, যাকে লোকজন মানব দানব বলে ডাকতে শুরু করেছিল, কারণ তাকে মারা শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব ছিল। কিন্তু তার এই অজেয় হওয়ার পিছনের রহস্য কি ছিল সেটা জানার জন্য ইউএস মিলিটারি অবশেষে তাকে ধরতে সফল হয়। তাকে বেশিক্ষণ বাইরে রাখা সম্ভব ছিল না, তাই বিজ্ঞানীরা একটি গবেষণা কেন্দ্রের ভিতরে রাসায়নিক পদার্থ ব্যবহার করে দ্রুত তাকে ফ্রিজ করে দেন। একজন গার্ডকে তার উপর কড়া নজর রাখার জন্য বসানো হয়েছিল, কিন্তু জেসনের স্থির হিংস্র চোখ গার্ডকে এতটাই বিরক্ত করছিল যে সে শেষমেশ একটা পর্দা টেনে তাকে ঢেকে দেয়। গবেষণা কেন্দ্রের ভিতরেই আমরা বিজ্ঞানী রোয়ানকে দেখতে পাই। জেসনের উপর গবেষণা করার আইডিয়াটা তার কাছে ছিল অর্থহীন, কারণ এই প্রক্রিয়ায় অনেক মানুষের জীবন বিপন্ন হওয়ার ঝুঁকি ছিল। তিনি সিনিয়র বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেন এবং বলেন যেহেতু জেসনকে ধরা গেছে তাই উচিত হবে এখানেই তাকে মেরে ফেলা। কিন্তু সিনিয়র বিজ্ঞানী তাকে বোঝান তাদের লক্ষ্য হলো জেসনের দ্রুত ক্ষত সারিয়ে তোলার ক্ষমতা নিয়ে গবেষণা করা। এই ক্ষমতা কাজে লাগিয়ে তারা তাদের সেনাদের আরো শক্তিশালী করতে চায়। এই উদ্দেশ্য পূরণ না করে জেসনকে মেরে ফেলা মোটাই বুদ্ধিমানের কাজ হবে না। এরপর সেই বিজ্ঞানী তার দলবল ও সৈনিকদের নিয়ে জেসনের কাছে যান, কিন্তু সেখানে গিয়ে সবাই অবাক। পর্দার আড়ালে জেসন নেই, আছে শুধু সেই গার্ড। তারা কিছু বুঝে ওঠার আগেই অন্য একটি পর্দার আড়াল থেকে হঠাৎ বেরিয়ে আসে জেসন। শুরু হয়ে যায় ভয়ঙ্কর হত্যাযজ্ঞ। তাকে থামাতে সেনারা গুলি চালায়, কিন্তু জেসনের উপর গুলি কোনো প্রভাবই পড়ছিল না। যে শিকল দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছিল সেই শিকল ঘুরিয়ে সে একজন গুলি ছোড়া সৈনিককে ধরে ফেলে। অন্যদিকে তার হাতে ধরা ছুরি দিয়ে আরেকজন সৈনিকের প্রাণ কেড়ে নেয়। যখন সব সৈনিক মারা যায় তখন সেখানে দাঁড়িয়ে থাকা বিজ্ঞানীটি ভয়ে কাঁপতে কাঁপতে পালানোর চেষ্টা করে, কিন্তু জেসন তার বড় ছুরিটা পিছন দিক থেকে সজোরে ছুঁড়ে মারে, যা সোজাসুজি বিজ্ঞানীর শরীরে বিঁধে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এখন আর কেউ বেঁচে নেই। বাইরে দাঁড়িয়ে থাকা রোয়ানো চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পাচ্ছিল। তিনি ভয় পেয়ে যান। তিনি ভিতরে ঢোকার আগেই ফ্যাসিলিটির দরজা ভেঙে একজন মুমূর্ষু সৈনিক তার সামনে এসে পড়ে। সৈনিকটি শেষ নিঃশ্বাস ফেলার আগে রোয়ানকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। জেসন শিকারীর চোখে রোয়ানকে দেখতে থাকে। রোয়ান সাহস দেখান। সেই সৈনিকের বন্দুক নিয়ে জেসনকে লক্ষ্য করে গুলি করতে থাকেন, যার ফলে জেসন পিছু হটতে বাধ্য হয় এবং তাকে যেখানে ফ্রিজ করা হয়েছিল সেই জায়গাটায় চলে যায়। সময় নষ্ট না করে রোয়ান দ্রুত সেই পার্টটি লক করার চেষ্টা করেন। ঠিক তখনই জেসন ফ্রিজের ভিতর থেকে তার ছুরিটা দিয়ে সজোরে আঘাত করে। ছুরিটি পার ভেঙে বেরিয়ে এসে রোয়ানের শরীরে গেঁথে যায়। এর ফলে পার্টটি আবারও সক্রিয় হয়ে ওঠে আর ভিতর থেকে ফ্রিজার গ্যাস বেরিয়ে আসতে শুরু করে, যার ফলে জেসন আবারও জমে যেতে থাকে। গুলির আওয়াজের কারণে পুরো ফ্যাসিলিটিটি লকডাউন হয়ে যায় এবং রোয়ান বেরোনোর আগেই সেলের দরজা পুরোপুরি সিল হয়ে যায়। পর থেকে বের হওয়া সেই গ্যাস মুহূর্তের মধ্যেই পুরো ফ্যাসিলিটিতে ছড়িয়ে পড়ে আর এর ফলে রোয়ানও সেই গ্যাসের প্রভাবে ধীরে ধীরে জমে যায়। সিন কাট হয়। এবার আমরা চলে আসি আজ থেকে 450 বছর পরের সময়ে। দেখা যায় মানুষের তৈরি দূষণের কারণে এই পৃথিবী সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পৃথিবীর সব মানুষ আর্থ 2 নামে অন্য একটি গ্রহতে স্থানান্তরিত হয়েছে। 450 বছর পর আর্থ 2 থেকে এক বিশেষ দল পৃথিবীতে আসে। তাদের লক্ষ্য হলো পৃথিবীকে আবারও ঠিক করার উপায় খুঁজে বের করা এবং এই গ্রহ সম্পর্কে অজানা তথ্য সংগ্রহ করা। সেই অনুসন্ধান চালানোর সময় তারা সেই ফ্যাসিলিটিটি খুঁজে পায়, যেখানে জেসনের সঙ্গে বিজ্ঞানী রোয়ানও জমে গিয়েছিলেন। রোয়ানকে এখনো জীবিত দেখে পুরো টিম আনন্দে উচ্ছ্বাসিত হয়ে ওঠে। তাদের শরীর নিখুঁত তাপমাত্রায় সংরক্ষিত ছিল, যা তাদের জীবনকাল বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। টিম এবার জেসনের দেহ এবং রোয়ানের দেহ দুটোকেই তাদের মহাকাশযানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু পার্টির দরজা খোলার সঙ্গে সঙ্গেই রোয়ানের হাতে ধরা অস্ত্রটি ছিটকে নিচে পড়ে যায় এবং তাদের একজন সঙ্গীর হাত শরীর থেকে আলাদা করে দেয়। লোকটি যন্ত্রণায় চিৎকার করে ওঠে। তারা কোনো মতে জেসনের শরীর নিয়ন্ত্রণে আনে এবং আহত লোকটিকে দ্রুত পেইন কিলার দেয়। এরপর দুজনের দেহকেই তাদের শাল্টে নিয়ে যাওয়া হয়। যার হাত কাটা গিয়েছিল তাকে একটি ন্যানো টেকনোলজি বেডে শুয়ে দেওয়া হয়। সেই বেড মুহূর্তের মধ্যে তার অঙ্গ নতুন করে তৈরি করতে শুরু করে। অন্যদিকে রোয়ানকে স্ক্যান করার পর তাকেও ন্যানো টেকনোলজি বেডে শোয়ানো হয় এবং তাকে আবার জ্ঞান ফেরানোর চেষ্টা চলতে থাকে। ল্যাব 2তে জেসনের উপর গবেষণা চলছিল। জেসনের শরীরে একটি অত্যন্ত ছোট মস্তিষ্ক রয়েছে, যা তার পুরো দেহকে নিয়ন্ত্রণ করছে। এটা দেখে সবাই হতবাক হয়ে যায়। এক বিজ্ঞানী জেসনের ভয়ানকভাবে পুড়ে যাওয়া চোখের নমুনা সংগ্রহ করেন। এদিকে রোয়ানেরও জ্ঞান ফিরে আসে। নতুন লোকজনকে তার আশেপাশে দেখে তিনি ঘাবড়ে যান এবং আতঙ্কিত হয়ে এক বিজ্ঞানী গালে থাপ্পড় মেরে বসেন। বিজ্ঞানীরা তাকে শান্ত করেন এবং বোঝান যে তিনি এখন 450 বছর পরের ভবিষ্যতে আছেন। জাহাজটির নেতা আর্থ 2 এর সঙ্গে যোগাযোগ করে এবং তাদের কাছে 450 বছরের পুরনো মানুষের জীবিত থাকার খবর জানান। কিন্তু ওপাশ থেকে উত্তর আসে পুরনো মানুষকে জীবিত করার প্রযুক্তি এখন আর নতুন কিছু নয়, এগুলো দেখতে এখন আর কেউ টাকা খরচ করবে না। তবে জেসন যেহেতু একজন বড় মাপের খুনি, তাই তাকে দেখতে মানুষ আগ্রহ দেখাতে পারে। তারা যেন তার উপর গবেষণা করে। আবার আমরা সেই বিজ্ঞানীকে দেখি যিনি জেসনের উপর গবেষণা করছেন। জেসনের মুখোশ তুলতে দেখা যায় তার মুখমণ্ডল সম্পূর্ণ পুড়ে গেছে এবং ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তিনি দ্রুত মুখোশটি ফিরিয়ে দেন এবং তার ছোট মস্তিষ্কের উপর মনোযোগ দেন। সেই সময় একবার তার সন্দেহ হয় যে জেসন হয়তো জেগে উঠছে, কিন্তু তিনি এটাকে ভ্রম ভেবে উড়িয়ে দেন। কিন্তু আড়ালে আমরা দেখতে পাই
পায় হ্যাঁ, জেসনের হাত নড়ে উঠেছে, অর্থাৎ সে জীবিত হচ্ছে। যেহেতু জেসনকে এই মুহূর্তে ন্যানো টেকনোলজি বেড়ে শোয়ানো হয়েছিল, সেই প্রযুক্তি তার ভিতরে আবার নতুন করে প্রাণ ভরে দেয়। হঠাৎ সে কারোর ওঠার আওয়াজ পায়, পিছন ফিরে দেখেই তার হোশ উড়ে যায়। সত্যি জেসন এখন আর বেডে নেই। জেসন মুহূর্তের মধ্যেই তাকে পিছন থেকে ধরে ফেলে এবং তার চুল চেপে ধরে। সে বিজ্ঞানীর মুখ তরল নাইট্রোজেনের ভিতরে ডুবিয়ে দেয়, যার ফলে তার মুখ পুরো জমে যায়। এরপর জেসন তার পুরো মুখটি বাইরে এনে সজোরে একটি টেবিলের উপর আছড়ে মারে। এভাবেই চরম যন্ত্রণাদায়ক মৃত্যু হয় সেই বিজ্ঞানীর। এরপর জেসন নিজের অস্ত্র তুলে নেয় এবং মানুষকে মারার জন্য বেরিয়ে পড়ে, কারণ এটাই তার পুরনো কাজ। অন্যদিকে টিম লিডার তখন খাবার নিয়ে রোয়ানের কাছে আসে। রোয়ান জানতে পারে যে তারা জেসনকেও জাহাজে করে নিয়ে এসেছেন। এতেই তিনি প্রচন্ড রেগে যান এবং বলেন তারা জানে না জেসন কতটা ভয়ঙ্কর। তখন লিডার তাকে আশ্বস্ত করে যে জেসন মারা গেছে, কিন্তু রোয়ান এর প্রমাণ দেখতে চান। তারা যখন জেসনকে যে বেডে রাখা হয়েছিল সেই ঘরে যান, তখন দেখেন জেসন সেখানে নেই। সেখানে শুধু পড়ে আছে সেই বিজ্ঞানীর নিথর দেহ। এই দৃশ্য দেখে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গার্ডরা দ্রুত পুরো ল্যাবে লকডাউন জারি করে এবং সবাইকে ল্যাব 1-এ স্থানান্তর করার নির্দেশ দেয়। এদিকে ল্যাব 2 এর ভিতরে একটি কেবিনে জেসন প্রবেশ করছিল। সেখানে একটি কাপল ল্যাব 1-এর দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু হঠাৎ করেই সেখানে জেসন চলে আসে। সে লোকটির শরীরে তার মাছটি ঢুকিয়ে দেয়। সেই রক্ত ছিটে গিয়ে তার সঙ্গী মেয়েটির মুখে পড়ে। মেয়েটি প্রচন্ড আতঙ্কিত হয়ে সবার কাছে ছুটে যায় এবং জানায় যে জেসন কি নির্মমভাবে তার সঙ্গীকে হত্যা করেছে। গার্ডরা এবার জেসনকে মেরে ফেলার নির্দেশ দেন। টিম লিডার টাকার লোভ দেখালেও গার্ডরা পরে জেসনকে মেরে ফেলার নির্দেশ দেন, কারণ তারা জানতো জেসনকে জীবিত রাখা ঠিক হবে না। এই সময় আমরা দেখি যে দুইজন সৈনিক বড় বড় দানবদের সঙ্গে লড়াই করছে। আসলে তারা একটা ভিডিও গেম খেলছিল। হঠাৎ করেই সেই রুমে জেসন চলে আসে। তখন তারা বুঝতে পারে যে তাদের সিমুলেশনের ভিতরে সত্যি সত্যি কেউ একজন ঢুকে পড়েছে। তারা ডিভাইস খুলতেই দেখে যে হ্যাঁ, জেসন সেখানে সত্যি আছে এবং লোকজনকে মারছে। যে ছেলেটির হাত কেটে গিয়েছিল সে তখন জেসনকে মারার জন্য পিছন থেকে হামলা করে, কিন্তু জেসন তার গলা টিপে ধরে এবং তাকে মেরে ফেলে। এরপর দ্বিতীয় লোকটিকে শুধু একটা চড় মেরে দেয়ালের সঙ্গে আছড়ে ফেলেই তার প্রাণ নিয়ে নেয়। জেসনকে খুঁজতে থাকা সৈনিকরা গেমিং রুমে এসে মৃতদেহগুলো দেখে দ্রুত ক্যাপ্টেনকে খবর দেয়। পাশের রুমে একজন ইঞ্জিনিয়ার হেডফোন পরে কাজে ব্যস্ত ছিল। সে হঠাৎ তার সামনের আয়নায় জেসনকে দেখতে পায়। তার কিছু করার আগেই ক্যাপ্টেনের চালানো গুলির বৃষ্টি শুরু হয় জেসনকে লক্ষ্য করে। এত গুলি খাওয়ার পর সবাই ভাবে জেসন মারা গেছে, কিন্তু তারা দেখে জেসন সেখানে নেই, আর ইঞ্জিনিয়ারও নেই। আসলে জেসন সেই রুমেই ছিল এবং চুপচাপ মানুষকে চরম নির্মম ভাবে মারছিল। সে মাসিটি দিয়ে একজন সৈনিককে, তারপর আরেকজনের গলা টিপে ধরে তার প্রাণ নেয়। তৃতীয় সৈনিকটি কিছুটা সাহসী ছিল, কিন্তু জেসন এক ঘুষিতেই তাকে মাটিতে ফেলে দেয়। আরও সৈনিকরা মৃতদেহগুলো দেখে দ্রুত ক্যাপ্টেনকে জানায়। ক্যাপ্টেন তাদের দ্রুত এগিয়ে গিয়ে মিশন শেষ করার নির্দেশ দেন। বসের নির্দেশ পেয়ে সেই মেয়েটি এগিয়ে যায়। জেসন তার ম্যাশিটি দিয়ে মেয়েটির গলা কেটে দেয়। মেয়েটি মরার ঠিক আগেই রেডিওতে সাহায্যের জন্য চিৎকার করে। তার লোকেশন জানতে পেরে একজন আধুনিক বন্দুক নিয়ে সেখানে আসে। সে এই বন্দুক দিয়ে বারবার গুলি করে জেসনকে পিছনে যেতে বাধ্য করে। অবশেষে জেসন একটি ফাঁদে পাতা হুকের উপর পা দেয়। আরেকজন সৈনিক দ্রুত সেই হুকটিকে মেশিনের সাহায্যে উপরে তুলে দেয়। সবাই উল্লাস করতে থাকে, কিন্তু তারা জেসনকে ল্যাবে নিয়ে যাওয়ার আগেই সে দ্রুত সেই হুকটি থেকে নিজেকে মুক্ত করে এবং পিছন থেকে আসা সৈনিককে আক্রমণ করে মেরে ফেলে। ক্যাপ্টেন সেখানে আসেন এবং দেখেন যে হুকে জেসন নয়, বরং তার নিজের সৈনিকরাই ঝুলছে। তিনি বুঝতে পারেন তিনি একা জেসনের মুখোমুখি। ক্যাপ্টেন তাকে খুঁজে পাওয়ার আগেই জেসন পিছন থেকে এসে তাকে ধরে দেয়ালের সঙ্গে চেপে ধরে। সে ম্যাশিটি দিয়ে ক্যাপ্টেনের শরীরে 3 বার আঘাত করে, কিন্তু ক্যাপ্টেন তাকে রাগিয়ে দেয়, বলেন এইসব আঘাতে তার কিছুই হবে না। এটা শুনে জেসন বারবার আঘাত করতে করতে অবশেষে তাকে মেরেই ফেলে। এবার সবাই সিদ্ধান্ত নেয় তারা একটি মহাকাশ শাটলে চড়ে দ্রুত জেসনের হাত থেকে নিজেদের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যাবে। সবাই শাটলে চড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা শাটলে বসে মহাকাশে পাড়ি দেওয়ার আগেই জেসন হঠাৎ করেই পাইলটের পিছনে এসে তাকে শেষ করে দেয়। এরপর জেসন শাটলের নিয়ন্ত্রণ নিয়ে সেটাকে একটা স্পেসশিপের উপরই ক্র্যাশ করিয়ে দেয়, যার ফলে জাহাজের অনেক সিস্টেম ধ্বংস হয়ে যায়। মনিটরের স্ক্রিনে সবাই তাদের জাহাজের ধ্বংস দেখতে থাকে। তারা বুঝতে পারে আর কিছুক্ষণ পরেই তাদের মৃত্যু হবে। উদ্ধারকারী জাহাজ আসতে এখনো 20 মিনিট লাগবে, কিন্তু তাদের হাতে সময় আছে মাত্র 15 মিনিট। এই সময় কথা বলার মাঝেই কেউ সজোরে তাদের গেটে ধাক্কা মারতে শুরু করে। সবাই নিশ্চিত হয়ে যায় যে আর কেউ নয়, এটা জেসন। কিন্তু জেসন জানালা ভেঙে আবার চেম্বারের ভিতরে ঢুকে পড়ে। সবাই প্রাণ বাঁচাতে অন্য চেম্বারের দিকে পালায়, তবে লিডার পিছনে থেকে যান এবং জেসনের সঙ্গে ডিল করার চেষ্টা করেন, কিন্তু জেসনের এসবের কোনো দরকার ছিল না। অন্য চেম্বারে থাকা বাকিরা বিপদ থেকে বাঁচতে তারা আবার সেই স্পেস শাটলটিতে ফিরে যাওয়ার কথা ভাবেন, যা জেসন আগেই ক্র্যাশ করিয়েছিল। স্পেস শাটলটি এই স্পেসশিপ থেকে আলাদা করতে পারলে তাদের জীবন বেঁচে যাবে। শাটলে সামান্য কিছু ত্রুটি ছিল, সেগুলো ঠিক করার জন্য ইঞ্জিনিয়ার ভিতরে যান। বাকি মেয়েরা জীবিতদের শাটলে আনার কাজ শুরু করে, আর এক ছেলে যে একটি হিউম্যানয়েড রোবট তৈরি করছিল সে সেটিকে আরো শক্তিশালী করার জন্য পরিবর্তন করতে থাকে। রোয়ান শাটলের দিকে যাওয়ার পথে একজন মৃত সৈনিককে দেখেন এবং জেসনের হাত থেকে নিজেকে রক্ষার জন্য তার বন্দুকটি তুলে নেন। রোয়ান কারো শ্বাস নেওয়ার আওয়াজ শুনতে পান। তিনি পরীক্ষা করে দেখেন এ হলো সেই ক্যাপ্টেন যাকে জেসন পুরোপুরি মারতে পারেনি। ক্যাপ্টেনকে সাহস জুগিয়ে রোয়ান বলেন হতাশ হবেন না, আমি আসছি আপনাকে নিয়ে যেতে। এর মধ্যেই তারা সিগন্যাল পায় যে ইঞ্জিনিয়ার শাটলটি ঠিক করে দিয়েছেন। তারা সবাই
শাটলের দিকে এগিয়ে যাওয়ার আগেই শাটলের ভিতরে এক ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়। ইঞ্জিনিয়ারের সামনে একজন পাইলটের কাটা মাথা নিয়ে দাঁড়িয়ে আছে জেসন এবার ইঞ্জিনিয়ারকেও ধরে সেখানে থাকা ইলেকট্রিক্যাল স্পাইকের সঙ্গে মেরে ফেলে। শাটলের অন্য প্রান্তে থাকা একটি মেয়ে দৃশ্যটি দেখে এতটাই ভয় পেয়ে যায় যে সে শাটলে আর কাউকে না ঢুকিয়ে দ্রুত দরজা বন্ধ করে দেয়। বাইরে থেকে সবাই সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু সে কারোর কথা না শুনে শাটলটি লঞ্চ করে দেয়। কিন্তু কোনো এক কারণে শাটলটি আবার স্পেসশিপের সঙ্গে ধাক্কা লেগে ধ্বংস হয়ে যায়। সবাই ভাবে জেসন শাটলের ভিতরেই মারা গেছে, কিন্তু না, সে তো এখনো এই স্পেসশিপের ভিতরেই আছে। এবং এইবার সে বেঁচে থাকা তিনজনের সামনে এসে দাঁড়ায়। যেই ছেলেটি রোবট তৈরি করছিল তার কাজ শেষ হয় এবং রোবটটির নাম দেওয়া হয় কিম 14। কিম 14 কে পাঠানো হয় জেসনকে থামানোর জন্য। জেসন তার মেশিনটি ছুড়ে মারে যা কিম 14 এর গায়ে লাগে এবং একে ফেলে দেয়। জেসন যখন সেটা দেখতে কাছে যায় ঠিক তখনই কিম 14 অ্যাক্টিভ হয়ে যায়। সে তার হাই পটেনশিয়াল গান দিয়ে জেসনকে এমন ভাবে গুলি করে যে জেসন উড়ে গিয়ে দূরে পড়ে যায়। কিম 14 লাফ দিয়ে জেসনের কাছে পৌঁছায় এবং বারবার গুলি করতে থাকে। জেসন বহুবার উঠার চেষ্টা করে, কিন্তু রোবটটি পা দিয়ে আঘাত করে তাকে বারবার ফেলে দেয় এবং ক্রমাগত গুলি চালিয়ে যায়। জেসন রোবটটিকে শেষ করে দেওয়ার আগেই ক্যাপ্টেন আবারও অপ্রত্যাশিতভাবে সেখানে প্রবেশ করেন এবং জেসনের কাঁধে একটা ছুরি ঢুকিয়ে দেন। এতে জেসন কিছুক্ষণের জন্য দুর্বল হয়ে যায়। এই সুযোগে রোবটটি আবারও ঘুরে দাঁড়ায় এবং জেসনের উপর আঘাত আনতে শুরু করে। রোবটটি তার বন্দুকের সাহায্যে চেম্বারের দরজা ভেঙে জেসনকে ল্যাব 1 দিকে ঠেলে দেয়। জেসন সেখানে গিয়ে একটা ন্যানোটেক ব্যাটের সঙ্গে ধাক্কা খায় আর শেষমেশ কিম 14 তার মাথা লক্ষ্য করে গুলি করে তাকে মেরে ফেলে। অবশেষে তারা জেসনকে মারতে সফল হয়। তারা ক্যাপ্টেনকে ন্যানোটেকনোলজি বেডে শুইয়ে দেয় যাতে তার ক্ষত সেরে ওঠে। এদিকে অন্য স্পেসশিপটি তাদের সঙ্গে যোগাযোগ করে জানায় যে তারা কাছাকাছি এসে গেছে, কিন্তু উদ্ধারকারী জাহাজ পৌঁছানো পর্যন্ত তাদের স্পেসশিপ হয়তো আর টিকে থাকবে না। রোয়ান তখন পুরো জাহাজের ম্যাপ দেখেন এবং জানতে পারেন যে এই জাহাজে একটি অংশ আছে যা খুব সহজেই মূল জাহাজ থেকে আলাদা হয়ে যেতে পারে। সেই চেম্বারে গেলে তারা নিজেদের সুরক্ষিত রাখতে পারবে। তারা সেই চেম্বারের দিকে ছুটতে শুরু করে। এদিকে ল্যাব 1 যেখানে জেসন মৃত অবস্থায় পড়েছিল সেই ন্যানোটেকনোলজি ব্যাটটি কিন্তু তখনও অ্যাক্টিভ ছিল, যা কারো নজরে আসেনি। এই ব্যাটটি তখন জেসনকে সারিয়ে তুলতে শুরু করে, তার ক্ষতিগ্রস্ত অঙ্গগুলোর জায়গায় লোহার অংশ বসাতে শুরু করে দেয়। এর ফলে জেসন একজন মানুষ এবং রোবটের মিশ্রণে এক নতুন আরো ভয়ঙ্কর দানবে পরিণত হয়। তারা সেই চেম্বারে পৌঁছে যায় যার ভিতরে তারা সুরক্ষিত থাকবে। আর চেম্বারের বাইরে থেকে বোমা লাগাতে শুরু করে যাতে সেটি দ্রুত স্পেসশিপ থেকে আলাদা হয়ে যায়। বোমা লাগানো শেষ হতেই তারা দেখে জেসন এসে হাজির। কিম 14 আবারও তাকে মারার জন্য এগিয়ে গেলে জেসন এক হাতের আঘাতে রোবটটির মাথা শরীর থেকে আলাদা করে দেয়। রোয়ানের সঙ্গী সেই মুহূর্তে দ্রুত বোমাটি সক্রিয় করে দেয়, যার ফলে তাদের এই চেম্বারটি মূল স্পেসশিপ থেকে আলাদা হয়ে যায়। বোমার ধাক্কায় জেসন পিছনে ছিটকে যায়। এরই মধ্যে একটি নতুন স্পেসশিপ শাটল এসে পৌঁছায়, কিন্তু তারা জানতো না যে জেসন তখনও তাদের চেম্বারের কাছেই ছিল। সে বাইরে থেকে ঘুষি মেরে চেম্বারটি ভেঙে দেয়। ভ্যাকুয়াম প্রেসারের কারণে সবকিছু মহাকাশের দিকে উড়ে যেতে শুরু করে। তাদের চেম্বার দ্রুত ধ্বংসের মুখে চলে আসে। ক্যাপ্টেন রোয়ানকে ধরেন, আর রোয়ান তার এক সঙ্গীকে ধরেছিলেন, কিন্তু বেশিক্ষণ তিনি তাকে ধরে রাখতে পারেননি, তাই তার সঙ্গীটি মহাকাশে ছিটকে গিয়ে মারা যায়। ক্যাপ্টেন দ্রুত রোয়ানকে টেনে অন্য একটি চেম্বারে নিয়ে যান যেখানে ভ্যাকুয়াম প্রেসার ছিল না। এখন শুধু 4 জন জীবিত। তারা দেখে জেসন তাদের এই সুরক্ষিত চেম্বারটিকেও ধ্বংস করার চেষ্টা করছে, তাই তারা সেখান থেকেও পালায়। তারা সেই গেটের কাছে পৌঁছায় যেখানে উদ্ধারকারী জাহাজটি যুক্ত ছিল, কিন্তু সেই গেটটি খুলছিল না। ক্যাপ্টেন তখন একটি স্পেস স্যুট পরে মহাকাশে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নেন যাতে তিনি বাইরে থেকে দরজাটি খুলতে পারেন। ক্যাপ্টেন যখন দরজা খোলার চেষ্টা করছিলেন তখন তারা দেখে জেসন তাদের দিকে এগিয়ে আসছে। জেসনকে বিভ্রান্ত করার জন্য একজন বিজ্ঞানী একটি ভিডিও গেম সিমুলেশন চালু করেন। জেসন এতে বিভ্রান্ত হয়ে ফাঁদে পড়ে যায়। বিজ্ঞানীরা বুঝতে পারেন যে জেসন এই সিমুলেশন থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসছে, তাই তিনি আরেকটি সিমুলেশন তৈরি করেন যেখানে 2টি মেয়ে জেসনকে ডাকছিল। জেসন এসব পছন্দ করত না। সে মেয়েদের স্লিপিং ব্যাগে তুলে বস্তার মতো আছড়ে মারে এবং তাদের মেরে ফেলে। এরই মধ্যে ক্যাপ্টেন দরজা খুলতে সফল হন। দরজা খোলার সঙ্গে সঙ্গে সিমুলেশনটি বন্ধ হয়ে যায় আর জেসন তাদের দেখে ফেলে। রোয়ান এবং বিজ্ঞানী দ্রুত সেই উদ্ধারকারী জাহাজের ভিতরে ঢুকে যান। শাটলে ঢোকার পর তারা বুঝতে পারে যে তারা কিম 14 এর মাথাটি স্পেসশিপের ভিতরে ফেলে এসেছে, যা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রোয়ান সেটি আনার জন্য আবার স্পেসশিপের ভিতরে যান। তিনি দেখেন জেসন আবারও তার পিছু নিয়েছে। তিনি দ্রুত রেস্কিউ শাটলে ফিরে আসেন। পিছন থেকে কেউ একজন দরজা বন্ধ করে দেয় আর সে ছিল ক্যাপ্টেন। তিনি জেসনের সঙ্গে লড়াই করার এবং বাকিদের বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। উদ্ধারকারী জাহাজটি স্পেসশিপ থেকে বিচ্ছিন্ন হয়ে আর্থ 2 এর দিকে রওনা দেয়। ওদিকে পুরনো স্পেসশিপের ভিতরে ক্যাপ্টেন একটি বোমা ফাটান। রোয়ান দেখতে পান যে বিস্ফোরণের ধাক্কায় জেসন তাদের রেস্কিউ ভেসেলের কাছে চলে এসেছে। সে হামলা করার আগেই ক্যাপ্টেন এসে তাকে ধরে ফেলেন এবং দুজনেই মহাকাশে দূরে সরে যান। দ্রুত নিচে পড়ার সময় দুজনের শরীরই জ্বলতে থাকে। রোয়ান এবং বাকিরা ধরে নেয় যে জেসন এবং ক্যাপ্টেন মারা গেছেন। আর্থ 2 থেকে একটি ভাঙা তারা দেখা যায় যা আসলে ছিল জেসনের মাথা। এরপর জেসন সেখানে কোনো নতুন বিপদ ঘটাবে কিনা সেই রহস্যের সঙ্গে সঙ্গেই দুর্দান্ত মুভিটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।